একটা মেয়ে যে না কথা বলতে পারে না শুনতে পারে, কিন্তু তার হাতে থাকা একটা ছাতাই তার সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র। ছোটবেলায় নিজের চোখের সামনে নিজের যমজ বোনকে খুন হতে দেখেছিল সে। সেদিন নিঃশব্দে একটা প্রতিজ্ঞা করেছিল, যাকে সে খুঁজছে তাকে মেরেই ছাড়বে। কিন্তু কেউ জানতো না বছরের পর বছর ধরে যাকে খুঁজে বেড়াচ্ছে সে হয়তো তার সবচেয়ে কাছেই লুকিয়েছিল। 20 বছর পর সেই বোবা মেয়েটাই হয়ে উঠল শহরের সবচেয়ে ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার। প্রত্যেকটা খুনের পর সে শুধু একটাই প্রশ্ন মনে মনে করত, এবার কি তুমি সেই লোক? আজকে এমন একটা মেয়ের গল্প শোনাবো যার নীরবতার আড়ালে লুকিয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না কার হাতে ছিল আসল রহস্যের চাবিকাঠি। তো চলুন শুরু করা যাক। গল্প যেখানে শেষ, মিকাইল সেখান থেকেই শুরু। সিনেমিকাইল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গল্প শুরু হয় দুই যমজ বোনকে দেখিয়ে, বেবি আর তার দিদি। দেখতে একদম একই রকম হুবহু, কিন্তু তাদের মধ্যে একটা বড় পার্থক্য ছিল। বেবি জন্ম থেকেই বোবা এবং বধির ছিল। তাদের বাবা মদের নেশার কারণে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, আর এই আঘাতে তাদের মায়ের মানসিক অবস্থাও খারাপ হয়ে যায়। এখন বেবির পুরো দায়িত্ব তার দিদির উপরই পড়ে। সে তাকে সবসময় নিজের সাথে রাখতো। ভিড়ের মধ্যে বেবি যাতে হারিয়ে না যায় তাই তাকে খুঁজে পাওয়ার জন্য তার পায়ে একটা নুপুর বেঁধে দিয়েছিল। একদিন দুই বোনের মনে বছরের পর বছর ধরে বন্ধ থাকা একটা 5 স্টার হোটেলের ভেতরে যাওয়ার ইচ্ছা জাগে। কোনো দরকার আছে? এরপর হোটেলের ভেতরে ঢুকতেই তারা একটা কাটা মানুষের কান দেখতে পায়। এই জিনিসটাকে উপেক্ষা করে যখন তারা ভেতরে যেতে থাকে তখন এমন একটা দৃশ্য দেখে যার পর তাদের জীবনটাই বদলে যায়। তাদের জীবনটাই এলোমেলো হয়ে যায়। একজন মুখোশধারী লোক কাউকে নির্মমভাবে খুন করছিল। এটা দেখে দুই বোনই ভীষণ ভয় পেয়ে যায় এবং প্রাণ বাঁচাতে আলাদা আলাদাভাবে দৌড়াতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত খুনি তাদের একজনকে দেখে ফেলে। নিজের রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সে তাদের মারার জন্য পুরো হোটেল তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। বেবি তার দিদির সাথে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল, কিন্তু তার পায়ের নুপুর তাদের জন্য বিপদ হয়ে উঠেছিল। এটা বুঝতে পেরে দিদি তার পা থেকে সাথে সাথে নুপুরটা খুলে দেয়। কিন্তু সামান্য সময়ের মধ্যেই দুই বোন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। আর এই সুযোগটাই সেই খুনি কাজে লাগায়। সে বেবির দিদিকে ধরে ফেলে এবং নির্মমভাবে গলা টিপে তাকে সেখানে মেরে ফেলে। এই পুরো দৃশ্য বেবি নিজের চোখে দেখছিল, কিন্তু সে না কাউকে সাহায্যের জন্য ডাকতে পারছিল না নিজের বোনকে বাঁচাতে পারছিল। সেই মুহূর্তে তার জগৎটা যেন ধ্বংস হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর হোটেলের বাইরে মানুষের ভিড় জমে যায়। সেদিনই বেবি মনে মনে শপথ নেয় যে তার পুরো জীবন লেগে গেলেও সে তার বোনের খুনিকে খুঁজে বের করে তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেবেই নেবে। ভয়ার্ত অসহায় বেবির আশ্রয় হয়ে ওঠে পাপ্পা নামের একজন লোক। সে একটা ভয়ঙ্কর গ্যাং চালাতো এবং আন্ডারওয়ার্ল্ডে তাকে পাপ্পা নামেই ডাকা হয়। পাপ্পা তাকে সেই দুনিয়ারই অংশ বানিয়ে ফেলে, এই বলে যে একদিন না একদিন তার বোনের খুনিকে সে ঠিকই খুঁজে পাবে। এরপর গল্প 20 বছর এগিয়ে যায়। বেবি এখন বড় হয়ে গেছে। বাইরে থেকে সে একদম শান্তশিষ্ট দেখায়, কিন্তু তার ভেতরে প্রতিশোধের আগুন আগের চেয়েও দ্বিগুণ বেশি জ্বলছে। সে ট্রেনে করে কোথাও যাচ্ছিল। তার নজর একজন লোকের উপরে পড়ে, যার ছবি তুলে সে সাথে সাথে পাপ্পাকে হোয়াটসঅ্যাপ করে। ওদিক থেকে একটাই উত্তর আসে, ওকে। ব্যাস, তারপর আর কি? পর মুহূর্তেই বেবি তার বিশেষ ছাতায় লুকানো সাইলেন্সারযুক্ত পিস্তল দিয়ে সে লোকটাকে গুলি করে দেয়। গুলি লাগার সাথে সাথে না তার আওয়াজ হয় না কেউ কিছু বুঝতে পারে, আর লোকটা কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যায়। বেবির মুখে না ভয় ছিল না উদ্বেগ ছিল। সে একজন সাধারণ যাত্রীর মতো ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে চলে আসে। এরপর বেবি বাস স্ট্যান্ডে বাড়ি যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিল। দুটো বকেটে ছেলে তার কাছে এসে তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। তখন বেবি নিজের ছাতা দিয়ে তাদের গুলি করতেই যাবে, ঠিক তখনই ইন্সপেক্টর আঞ্জুম সেখানে চলে আসে, যে সেই ছেলেদের তাড়িয়ে দেয় এবং বেবির সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে। তখন আঞ্জুম জানতে পারে যে বেবি শুনতেও পায় না, বলতেও পারে না। তখন সে নিজেই তাকে নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পথে কথা বলতে বলতে তার নজর বেবির জুতার দিকে পড়ে, যা তার একদম নিজের মতো ছিল। এরপর বেবি বাড়িতে চলে আসে। তার মা প্রতিদিন তাকে খোঁটা দিত। তার চোখে বেবি একটা অকর্মণ্য মেয়ে ছিল, যে সারা দিন বাইরে বাইরে ঘুরে বেড়ায় আর সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। তার একদমই জানা ছিল না তার মেয়ে কি ভয়ঙ্কর জগতের অংশ হয়ে গেছে। এর মধ্যেই গল্পে মঞ্জিতের প্রবেশ হয়। সে নিজের গ্রাম থেকে মুম্বাই এসেছিল বড় গায়ক হওয়ার জন্য, কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও সে সফল হতে পারেনি। তাই সে বস্তির বাচ্চাদের গান শেখানোর কাজ করে। মঞ্জিত মনে মনে বেবিকে ভালোবাসতে শুরু করেছিল। এর শুরু হয়েছিল সেদিন যেদিন সে প্রথমবার মুম্বাই এসেছিল। স্টেশনে তার পার্স চুরি হয়ে গিয়েছিল, যার কারণে তার কাছে টিকিট কেনার টাকাও ছিল না। এই ব্যাপারটা বেবি নিজের চোখে দেখছিল এবং কিছু না বলেই তার জন্য টিকিট কিনে দিয়েছিল। বেবির এই সাহায্যকারী স্বভাব দেখে মঞ্জিতের মন ছুঁয়ে যায় এবং সে ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করে। এরপরেই গল্পে একজন ভয়ঙ্কর ভিলেনকে দেখানো হয়, যার নাম জাফর। জাফর পুরো শহরে নিজের আতঙ্ক ছড়িয়ে রেখেছে।
সে নিজের স্বার্থের জন্য যে কাউকে খুন করতে পারে, যে কাউকে খুন করাতেও পারে। মানুষদের মারার জন্য সে পাপ্পাকেই কন্ট্যাক্ট দিত, আর সেই কাজটা করতো বেবি। তাদের আরেকজন সঙ্গী হলো মনু, জাফরের ছোট ভাই লাকি, যে উচ্চতায় ছোট হলেও জাফরের প্রাণ ছিল। একদিন জাফর তাকে মিকু নামের একজন লোকের সাথে একটা বড় ডিল করতে পাঠায়, কিন্তু মিকু সবার সামনে তার উচ্চতা নিয়ে মজা করে তাকে অপমান করে। অপমানে জ্বলে ওঠা লাকি সব কথা জাফরকে বলে, আর রাগে জাফর মিকুকে খুন করানোর কন্ট্যাক্ট পাপ্পাকে দিয়ে দেয়। পাপ্পার জন্য এটা খুব কঠিন কাজ ছিল, কারণ মিকু কোনো সাধারণ লোক ছিল না, একজন বিশাল বড় মাপের ব্যবসায়ী ছিল এবং সবসময় নিজের বডিগার্ড নিয়ে ঘোরাফেরা করত। তাকে কখনো কেউ একা দেখেনি। এতদিন বেবি যত খুন করেছে সবসময় ভিড়ের মধ্যে করেছিল, যাতে কারো সন্দেহ না হয়। কিন্তু এবার সবচেয়ে বড় সমস্যা ছিল মিকুকে একা করা। বেবি প্রতিটা কন্ট্যাক্ট কিলিংয়ে ভাবতো হয়তো এবার যাকে মারতে যাচ্ছে সেই তার বোনের খুনি হবে, কিন্তু প্রতিবারই তার হাতে শুধু হতাশাই আসতো। বেবি এবার মিকুকে মারার কন্ট্যাক্ট পেয়ে যায়, আর তার সব কিছুর উপর নজর রাখতে শুরু করে। কখন আসে, কখন যায়, কাদের সাথে দেখা করে, সব জানার পর তার পরিকল্পনা তৈরি হয়। কিন্তু এরই মধ্যে তার সবচেয়ে বড় দুর্বলতার কথা জানতে পেরে যায়। আসলে মিকুর মেয়েদের জন্য নয়, ছেলেদের প্রতি আকর্ষণ ছিল। সে প্রতি সপ্তাহে একটা বিশেষ ক্লাবে যেত, যেখানে শুধু ছেলেরাই প্রবেশ করতে পারত। তাই এই পরিকল্পনা এবার মনুর হাতে দেওয়া হয়। মনু ক্লাবের ভেতরে ঢুকে পড়ে এবং বহুবার তাকে মারার সুযোগ খোঁজে, কিন্তু মিকু একবারও তাকে একা পায় না। অবশেষে যখন মিকু ক্লাব থেকে বের হয়, রাস্তায় তার নজরে পড়ে একটা অজ্ঞান মেয়েকে। মানবতার খাতিরে সে যখন তাকে সাহায্য করতে এগিয়ে যায় এবং নিজের বডিগার্ডকে পানি আনতে পাঠায়, তখনই সেই মুহূর্তে সে নিজের প্রাণটা হারায়। আসলে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকা মেয়েটা আর কেউ না, বেবি নিজেই ছিল। সে তাকে মৃত্যুর ঘাটে পৌঁছে দেয় এবং সেখান থেকে উধাও হয়ে যায়। মিকু খুন হওয়ার সাথে সাথেই তার কেস ইন্সপেক্টর অঞ্জুমের হাতে দেওয়া হয়। মিকুর স্ত্রী শর্মিলা নিজের স্বামীর মৃত্যুতে ভেঙে পড়ে এবং অঞ্জুমের কাছে জাফরকে গ্রেপ্তারের দাবি জানায়, কিন্তু আঞ্জুম তাকে বোঝায় যে শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করা যাবে না, আসল খুনিকে খুঁজে বের করতে হবে, তবে জাফর পর্যন্ত পৌঁছানো যাবে। এদিকে মনজিৎ বেবির বাড়িতে যায় তার মায়ের কাছে, বেবিকে বিয়ের প্রস্তাব দেয়। বেবির মা আগে থেকেই তাকে পছন্দ করতো না, তাই সে মনজিৎকে বোঝাতে শুরু করে। সে বলে যে বেবি কোনো কাজের না, সে অন্য কোনো ভালো মেয়েকে বিয়ে করে নিক। কিন্তু মনজিৎ সত্যিকার অর্থে বেবিকে ভালোবাসতো এবং পুরো সততার সাথে তাকে রাজি করানোর চেষ্টা করে। এইসব কথা বেবি বাইরের জানালা দিয়ে শুনছিল। প্রথমবার তার মনে হয় যে রক্তপাত ছাড়াও একটা সুন্দর জগৎ আছে। সেভাবে যদি কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে তাকে বিয়ে করায় দুষ্কি। এরপর সে নিজের পাপ্পাকে ভিডিও কল করে সাংকেতিক ভাষায় মনজিদের কথা বলে। পাপ্পা বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্ত রাখে যে সে নিজের কাজ ছাড়বে না। এরপর বিয়ে হয়ে যায়, সবাই খুশি হয় এবং বেবির বিয়ে সম্পন্ন হয়ে যায়। গল্প এগিয়ে চলে। পাপ্পাকে একজন উকিল ব্ল্যাকমেইল করে, যে ফ্ল্যাট দেখানোর কাজ করত। সে ভুল করে সেই ফ্ল্যাটটা দেখে ফেলে যেখানে পাপ্পা অস্ত্র লুকিয়ে রাখে। এখন সে তার সত্যিটা জেনে যায় এবং 5 কোটি টাকা দাবি করতে থাকে। প্রতিদিনের ব্ল্যাকমেইলে পাপ্পা বিরক্ত হয়ে ওঠে এবং তার কাহিনী শেষ করার জন্য বেবিকে কল করে। বেবির তখন সবে বিয়ে হয়েছে, তাই সে ফোন মিস করে ফেলে। তখন মনু বলে, বেবিকে তার বিয়েটা উপভোগ করতে দাও, এই কাজ আমি সামলে নেব। মনু আদালতে সেই উকিলকে খুঁজতে যায়, কিন্তু ভুলবশত তার মতোই দেখতে একজন নির্দোষ লোককে মেরে ফেলে। তারা টাকার বিনিময়ে মানুষ মারত ঠিকই, কিন্তু আজ পর্যন্ত কোনো নির্দোষের প্রাণ কখনোই নেয়নি। আর তাই এত বড় ভুল তাদের সবাইকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। এই কথা বেবিও জেনে যায়, বিপদ আরও বেড়ে যায়। তাই সে নিজেই সেই উকিলকে মারার পরিকল্পনা করে। সে তার উপর নজর রাখতে শুরু করে। এরপর উকিল কোনো কাজে একটা বিল্ডিংয়ে যায়। বেবি দূর থেকে নিশানা করে তাকে গুলি করে, কিন্তু দুর্ভাগ্যবশত এই খুনটা তার স্বামী মনজিতের চোখের সামনেই ঘটে যায়। মনজিৎ বেবিকে দেখতে পায় না, কিন্তু নিজের সামনে রক্ত দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং সোজা বাড়ি ফিরে আসে। বেবি নিজেও এই মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিল, আর সে আগে থেকেই বাড়িতে তার জন্য অপেক্ষা করছিল। সে তাকে সামলায়। প্রথমবার দুইজন স্বামী স্ত্রী একসাথে শান্তির কিছুটা মুহূর্ত কাটায়। সেই সময়ই বেবি সিদ্ধান্ত নেয় যে এবার এই ভুল পথ ছাড়ার সময় এসেছে। সে নিজের পাপ্পাকে ভিডিও কল করে জানায় যে সে এই কাজ চিরদিনের জন্য ছাড়তে চায়। পাপ্পা তাকে বোঝায় যে আমাদের দুনিয়ায় ইচ্ছে করে আসা যায়, কিন্তু ইচ্ছা করে ফিরে যাওয়া যায় না। তবুও যেহেতু সে তাকে নিজের মেয়ে মনে করে, তাই তাকে এই কাজ ছাড়ার অনুমতি দিয়ে দেয়। ওদিকে মনজিৎ বাড়িতে একাই ছিল, আর সে বেবির ছাতাটা দেখতে থাকে, যার সাথে তার পুরনো স্মৃতি জড়িয়েছিল। হঠাৎ সে ছাতায় লাগানো টিকিটটা চেপে ফেলে, আর সেই মুহূর্তেই বাড়িতে রাখা একটা পায়রা মারা যায়। একদিকে মরা পায়রা পড়েছিল, আর অন্যদিকে সেই খুনি ছাতা। এবার মনজিতের সন্দেহ হতে শুরু করে যে তার স্ত্রী কোনো সাধারণ মেয়ে না, তার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এরই মধ্যে ইন্সপেক্টর অঞ্জুম তার বাড়িতে এসে পৌঁছায়। আসলে মিকুর খুনের রহস্য সমাধান করতে গিয়ে তারা সিসিটিভি ফুটেজে বেবির মতো জুতা দেখতে পায়। সেই সূত্র ধরেই সে তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু বেবি বাড়িতে ছিল না, তাই সে ফিরে যায়।
কিছুক্ষণ পর বেবি বাড়ি ফিরে আসে। মঞ্জিত তার কাছ থেকে সব সত্যি জানতে চাইছিল। এবার বেবির কাছে আর কোনো উপায়ই ছিল না। সে তাকে সাংকেতিক ভাষায় সব কিছু বুঝিয়ে বলতে শুরু করে। মঞ্জিতের আগে থেকেই বেবির ভাষা জানা ছিল, তাই সে বুঝতে পারে কিভাবে বাধ্য হয়ে সে এই ভুল পথ বেছে নিয়েছে এবং কিভাবে তার পুরো জীবন রক্ত আর প্রতিশোধে কেটেছে। সবকিছু জানার পরেও মঞ্জিত তার সঙ্গ ছাড়ে না, বরং প্রতিটা পদক্ষেপেই তার পাশে দাঁড়ায়। ঠিক তখনই বেবির কাছে পাপ্পার নাম্বার থেকে এক কল আসে, কিন্তু ফোনে লাকি থাকে। সে বলে যে সে পাপ্পাকে অপহরণ করেছে এবং এখন তাকে মেরে ফেলবে। যদি পাপ্পার জীবন বাঁচাতে হয় তাহলে তাকে তার সাথে দেখা করতে আসতে হবে। বেবির জীবনে পাপ্পার একটা আলাদাই ভূমিকা ছিল, তিনি তাকে অনেক সাহায্য করেছিলেন, তাই সে তার প্রাণ বাঁচানোর জন্য এই কাজটা করতেও রাজি হয়ে যায়। সে লাকির ফ্ল্যাটে গিয়ে পৌঁছায়, যেখানে সে দেখে লাকি তাকে মারার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে বসে আছে। সে বলে যে সে পাপ্পাকে মেরে ফেলেছে, এবার বেবির পালা। ঠিক তখনই হঠাৎ ঘরের আলো সব নিভে যায় এবং অন্ধকারের সুযোগ নিয়ে বেবি লাকি ও তার লোকদেরকে মেরে ফেলে। কিন্তু এবার গল্পে সবচেয়ে বড় বিপদ আসতে চলেছে। জাফর জেনে লাকির মৃত্যুর খবর পায়, সে আগুনে জ্বলে ওঠে। লাকি ছিল তার একমাত্র ভাই, যার জন্য সে প্রাণ দিতেও রাজি ছিল। মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বেবির খোঁজ করতে শুরু করে দেয়। যখনই এই কথা বেবি জানতে পারে এবং বুঝতে পারে যে এখন তার পরিবার বিপদে আছে, তখন সে তাদের নিয়ে পালানোর প্রস্তুতি নেয়। সে টিকিটও কেটে ফেলে, কিন্তু এরই মধ্যে জাফর তার বাড়িতে এসে পৌঁছে যায়। সেখানে সে তার মা এবং মনো দুজনকেই মেরে ফেলে এবং সব প্রমাণ মুছে ফেলার জন্য পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই সব কিছু দেখে বেবির জগৎটাই ধ্বংস হয়ে যায়। এখন তার কাছে নিজের বলতে শুধু মঞ্জিতই বেঁচে ছিল। সে সবাইকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত একাই হয়ে যায়। তাই সে মঞ্জিতকে নিজের জীবনের সবচেয়ে বড় রহস্যটা বলে দেয়। সে বলে, ছোটবেলায় যে মেয়েটা মারা গিয়েছিল সে ছিল বেবি, আমি তার বড় বোন দিদি, তাই আমি শুনতেও পারি, বলতেও পারি। এইটা শুনে মঞ্জিতের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। যাকে সে এতদিন বোবা বধির মনে করে এসেছিল, সে তো শুনতেও পারে, বলতেও পারে। জাফর তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল, এখন শুধু তার স্বামীটাই বেঁচে ছিল। তাই সে ইন্সপেক্টর আঞ্জুমের কাছে যায় এবং নিজের সব অপরাধ স্বীকার করে। বেবি বলে যে সে মিকুকে জাফরের কথায় খুন করেছিল, এখন সে জাফরকেও মারতে চায়। আঞ্জুম আর মিকুর স্ত্রী দুজনই জাফরকে চাইছিল, তাই তারা এই চুক্তি মেনে নেয় এবং মঞ্জিতকে পুলিশ প্রোটেকশনে নিয়ে নেয়। এরপর বেবি জাফরকে সেই একই 5 স্টার হোটেলে ডাকে, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখান থেকে তার পুরো গল্পটা শুরু হয়েছিল। তার হিসেবে এটাই ছিল তার শেষ কাজ। এরপর সে নিজের স্বামীর সাথে নতুন জীবন শুরু করতে চায়। মঞ্জিতকে আঞ্জুমের সুরক্ষায় রেখে সে হোটেলে পৌঁছায়। জাফর নিজের কয়েক ডজন লোক নিয়ে সেখানে তার অপেক্ষায় ছিল। দুজনের মধ্যে ভয়ঙ্কর রকম লড়াই শুরু হয়। বেবি একে একে তার সব লোকগুলোকে মেরে ফেলে। অবশেষে সে জাফরের উপর আক্রমণ করতেই যাচ্ছিল, ঠিক তখনই গল্পের সবচেয়ে বড় টুইস্ট আসে। বেবি বুঝতে পারে জাফরই তার বোনের আসল খুনি, সেই একই মুখোশধারী লোক যাকে সে এত বছর ধরে খুঁজছিল। সে সবসময় তার চোখের সামনেই ছিল, শুধু সে তার সাথে কখনো মুখোমুখি হয়নি। নিজের বোনের খুনিকে সামনে দেখে সে এক মুহূর্তের জন্য থমকে যায়। ঠিক তখনই জাফর তার উপর আঘাত করে দেয় এবং বেবি সেখানে অজ্ঞান হয়ে যায়। সেই সময় তাকে বাঁচাতে মঞ্জিত সেখানে পৌঁছে যায় এবং জাফরের সাথে তার ব্যাপকভাবে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কিন্তু তখনই বেবির ভেতরে প্রতিশোধের আগুন আবার জ্বলে ওঠে। সে হুঁশে ফিরে আসে। জাফরও ততক্ষণে জেনে যায় এই সেই মেয়ে যার বোনকে সে ছোটবেলায় খুন করেছিল। অবশেষে বেবি জাফরের কাছ থেকে নিজের পুরো পরিবারকে হারানোর প্রতিশোধ নেয় এবং তাকে চিরদিনের জন্য শেষ করে দেয়। কিন্তু গল্প কিন্তু এখানেই শেষ হয় না। তখনই জাফরের ফোনে একটা ভয়েস মেসেজ আসে। সেই মেসেজ আর কারো নয়, পাপ্পার। তাকে তিনি বেবিকে মারার নির্দেশ দিচ্ছিলেন, অর্থাৎ এতদিন বেবির উপর যত হামলা হয়েছিল তার পেছনে পাপ্পারই হাত ছিল। কি একটা অবস্থা! যখন তিনি জানতে পারেন বেবি এই কাজ ছাড়তে চায়, তখনই তিনি তাকে পথ থেকে সরানো ষড়যন্ত্র করেছিলেন। এই জন্য জ্ঞানীগুণীরা বলে অন্ধকার পথে হিসেব করে চলতে হয়, হিসেব করে যুক্ত হতে হয়। পরের দৃশ্যে দেখানো হয় পাপ্পা নিজেই তার পাপের প্রায়শ্চিত্ত করছেন। তখনই ট্রেনে তার সাথে বেবির দেখা হয়ে যায়। তাকে জীবিত দেখে তার চোখ কপালে উঠে যায়। তিনি বুঝে যায় এবার তার মৃত্যু কাছাকাছি। বেবি তাকে জিজ্ঞাসা করে, যদি আপনি আগে থেকেই জানতেন আমার বোনের খুনি জাফর, তাহলে আপনি আমাকে এই সত্যি কেন বলেননি? বেবিকে কথা বলতে দেখে তিনি হতবাক হয়ে যায়। তখন তিনি বুঝতে পারেন বেবির আসল রহস্য, সে আসলে দিদি ছিল, তাই তাকেও মারার জন্য বন্দুক বের করেন। তখন বেবি নিজের বন্দুক বের করে তাকেও চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেয়। এবার মঞ্জিত আর বেবি নিজেদের নতুন জীবন শুরু করতে যায়। কিন্তু তখনই ইন্সপেক্টর অঞ্জুমের একটা মেসেজ আসে, যাতে বেবিকে একটা নতুন ছবি পাঠানো হয় এবং তাকে খুন করার নির্দেশ দেওয়া হয়। বেবি মুচকে হাসে, আর এখানেই এই প্রতিশোধের গল্পটা শেষ হয়ে যায়। তো এটাই ছিল এই প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা মেয়েটার কাহিনী। বলেন তো শেষের টুইস্টটা কি আপনি আন্দাজ করতে পেরেছিলেন? একটু কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে একটা জোরসে থাপ্পড় মেরে দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে এমন মাথা নষ্ট করা গল্প মিস না হয়ে যায়।
আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ এরকম টুইস্টে ভরা মুভিগুলো তারাও যেন মিস না করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটা মাইন্ড ব্লোয়িং গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, টাটা, বাই বাই, স্টে অসাম।